আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেন একাডেমি। আজকে আমাদের ক্লাস হচ্ছে হিস্ট্রি অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব যৌগের ইতিহাস। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা জেনে নিব জৈব যৌগ কীভাবে আসলো, অর্থাৎ জৈব যৌগতে কোন কোন বিজ্ঞানীর অবদান কীরকম ছিল। আজকের ক্লাসটা আমাদের এইটাই, যে কোন কোন বিজ্ঞানী কোন কোন সময়ে জৈব যৌগের সৃষ্টিতে অবদান রেখেছিলেন, অর্থাৎ কৃত্রিমভাবে জৈব যৌগ আবিষ্কৃত হলো কিভাবে, আর প্রাথমিক যে ধারণা ছিল ওই ধারণাটা কি ছিল। আজকের ক্লাসটা মূলত এই টপিক নিয়ে। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কোন কোন বিজ্ঞানী আমাদের জৈব যৌগ বা কৃত্রিমভাবে যে জৈব যৌগ তৈরি করা যায় এটা তৈরিতে কোন কোন বিজ্ঞানীর অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ফার্স্ট আমাকে কিছু বিজ্ঞানীর নাম জানতে হবে। তার মধ্যে একজন বিজ্ঞানী হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞানী লেমেরি। দেখো আজকের ক্লাসটা হচ্ছে হিস্ট্রি অফ অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এটা আমি মুছে দিই। ফার্স্ট আমরা একজন বিজ্ঞানীর নাম জেনে নিই, সেটার নাম হচ্ছে বিজ্ঞানী লেমেরি। লেমেরি, দেখো লেমেরি বিজ্ঞানী কি করেছে, তিনি পৃথিবীতে সবকিছুকে তিনটা ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে, একটা ভাগ হচ্ছে খনিজ পদার্থ, একটা হচ্ছে উদ্ভিজ পদার্থ, একটা হচ্ছে প্রাণীজ পদার্থ। তিনি এই তিনটা ভাগে ভাগ করছে পৃথিবীর সকল পদার্থকে। এর পরবর্তীতে আরেকটা বিজ্ঞানী তিনি ছিল, তার নাম ছিল বিজ্ঞানী শিলে। এই বিজ্ঞানী শিলে কি করছে, বিজ্ঞানী শিলে তিনটা জিনিস আবিষ্কার করছে। তিনটা জিনিস কি, সেটা হচ্ছে তিনি আঙুর আঙুর ফল থেকে টার্টারিক অ্যাসিড প্রস্তুত করেন, আপেল থেকে মেলিক অ্যাসিড তৈরি করেন, আর হচ্ছে প্রাণীর যে চর্বি, এই চর্বি থেকে তিনি গ্লিসারিন আবিষ্কার করেন। তো এটা আমার জানা দরকার যে আপেল থেকে যে টার্টারিক অ্যাসিড, এটা মূলত কে আবিষ্কার করছে, বিজ্ঞানী হচ্ছে শিলে। দেখো বিজ্ঞানী শিলে। এই লেমিনি কি কাজটা করেছিল, লেমিনি কাজ ছিল তিনি তিনটা ভাগে ভাগ করছে। একটা হলো খনিজ, একটা হলো উদ্ভিজ, এটা হলো প্রাণীজ। এই তিন ভাগে তিনি ভাগ করছেন পদার্থকে। আর শিলে শিলে কি করছে, তিনি তিনটা কাজ করছে। তিনটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে তিনি আঙুর থেকে টার্টারিক অ্যাসিড তৈরি করেন। তো দেখো আঙুর, আঙুর থেকে টার্টারিক অ্যাসিড, টার্টারিক টার্টারিক অ্যাসিড তৈরি করেন। আচ্ছা, ঠিক কোন অ্যাসিড তৈরি করছে, টার্টারিক অ্যাসিড তৈরি করছে। এখন এইটা সম্পর্কে আমি একটু জেনে নেই। এই টার্টারিক অ্যাসিডের আণবিক সংকেত আর হচ্ছে গাঠনিক সংকেত আমি জেনে নেই। এর যে আণবিক সংকেত সেটা হচ্ছে, দেখো আণবিক সংকেত হচ্ছে C4H6O6। এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। অর্থাৎ টার্টারিক অ্যাসিডের মধ্যে কার্বন থাকবে 4টা, আর হাইড্রোজেন থাকবে 6টা, আর অক্সিজেন থাকবে কয়টা, 6টা। এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। এটার যে গাঠনিক সংকেতটা, গাঠনিক সংকেতটা তোমার এরকম হবে। দেখো কার্বন আছে 4টা, আমি 4টা কার্বন লিখি, 1টা 2টা 3টা 4টা। এটা COH, এটা হচ্ছে COH। এইখানে জাস্ট, এখানে OH, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে তোমার টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত। টার্টারিক অ্যাসিড আণবিক সংকেত হচ্ছে এটা C4H6 আর O6, আর এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এটা কি, এটা হচ্ছে গাঠনিক গাঠনিক সংকেত। আচ্ছা, ভালো কথা। তার মানে বিজ্ঞানী শিলে আঙুর থেকে টার্টারিক অ্যাসিড তৈরি করেন। এই টার্টারিক অ্যাসিডের আণবিক সংকেত তুমি জানতে পারলা, আর গাঠনিক সংকেত তুমি জানতে পারলা। এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। এর পরবর্তীতে আমি বলেছিলাম তিনি আরেকটা জিনিস তৈরি করেন, সেটা হচ্ছে আপেল থেকে মেলিক অ্যাসিড তৈরি করেন। এই যে আপেল, তিনি দেখেন যে আপেল থেকে মেলিক অ্যাসিড পাওয়া যায়। আপেলের মধ্যে কোন অ্যাসিড থেকে, মেলিক অ্যাসিড। আপেল থেকে মেলিক অ্যাসিড, মেলিক মেলিক অ্যাসিড। তো দেখো মেলিক অ্যাসিড টার্টারিক অ্যাসিডের সংখ্যাটা কিন্তু এরকম ছিল C4H6O6। এই মেলিক অ্যাসিডের সংখ্যাটা দেখো, জাস্ট একটা জিনিস পরিবর্তন হবে, সেটা হচ্ছে C4H6, এটা হচ্ছে O5। এটা হচ্ছে আমাদের মেলিক অ্যাসিড। এটা কি, এটা তার হচ্ছে আণবিক সংকেত। এটা হচ্ছে কি সংকেত, এটা হচ্ছে আণবিক আণবিক সংকেত। এটাও আমি টার্টারিক অ্যাসিডের মতো গাঠনিক সংকেতটা জেনে নেই। গাঠনিক সংকেত হবে, এখানে কার্বন 4টা, 4টা কার্বন লেখো, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, 4টা কার্বন লেখার পরে তোমাকে কি লিখতে হবে, দেখো এখানে সবকিছু ঠিক থাকবে। এখানে OH, ওই যে এর মতো টার্টারিক অ্যাসিডের মতোই OH, এটা এখানে মুছি। পরে দেখো এইখানে তোমার জাস্ট 2টা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে OH। এটা হচ্ছে আমাদের মেলিক অ্যাসিডের যে গাঠনিক সংকেত, এটা হচ্ছে এটা। দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে কার্বন হচ্ছে 4টা, অক্সিজেন দেখো অক্সিজেন হচ্ছে 5টা, আছে কিনা 2টা 4টা আর একটা।
5টা। সেম ভাবে তুমি যদি হাইড্রোজেনের কাউন্টটা করো, হাইড্রোজেন এখানে 6টা পাবা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা হচ্ছে মেলিক অ্যাসিডের আণবিক সংকেত, আর এটা হচ্ছে এই মেলিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এগুলো আমার জানা দরকার, আমি জাস্ট জেনে নিচ্ছি গাঠনিক সংকেত। বিজ্ঞানী লেমিরি কি করেছিল, খনিজ আর হচ্ছে প্রাণীজ আর হচ্ছে উদ্ভিদ, এই 3 ভাগে ভাগ করেছিল পদার্থকে। এর পরবর্তীতে শিলে কি করছে, তিনি আঙুর থেকে টার্টারিক অ্যাসিড তৈরি করেন, আর হচ্ছে আপেল থেকে মেলিক অ্যাসিড। এরপরে প্রাণীজ চর্বি থেকে তিনি গ্লিসারিন তৈরি করেন। তো দেখো, প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন, যেগুলো মুছে দিই। প্রাণীজ চর্বি থেকে তিনি গ্লিসারিন, প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন। যারা এই ক্লাসটা করো, আমি যেহেতু একটা টপিক দেখার পর এটা মুছে দিচ্ছি, তোমরা এটা পজ করে, ভিডিওটা পজ করে এখানে তুমি কি করতে পারবা, এটা জাস্ট নিজে নোট করে নিবা, লিখে রাখবা। প্রাণীজ থেকে তিনি গ্লিসারিন আবিষ্কার করেন। এখন এই গ্লিসারিন সম্পর্কে আমার জানা দরকার। এই গ্লিসারিনের আণবিক সংকেত জানা দরকার, এর গাঠনিক সংকেত আমাকে জানা দরকার। তো দেখো, গ্লিসারিনের তোমার একটা কি আণবিক বা গাঠনিক সংকেতটা কি হবে, দেখো আমি প্রথমে গ্লিসারিনের গাঠনিক সংকেতটা লিখি, তারপর সেটা থেকে আণবিক সংকেত লিখবো। তো গ্লিসারিনের মধ্যে মনে রাখবা, এখানে কার্বন থাকবে 3টা, আমি জাস্ট 3টা কার্বন লিখবো, 3টা কার্বন লিখলাম, 3টা কার্বন। আচ্ছা, এখন এই 3টা কার্বনের সাথে তোমার OH যুক্ত থাকবে, মানে অ্যালকোহল মূলক যুক্ত থাকবে। দেখো, এখন কি করব, এইখানে দেখো, এই কার্বনের হাত কয়টা খালি, 2টা খালি, এটার একটা খালি, এই কার্বনের হাত কয়টা খালি, 2টা খালি। আমি এখানে জাস্ট হাইড্রোজেন দিই, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো, এটাকে কিভাবে লিখতে পারি, যে CH2OH, তারপর বন্ড দিলাম CH2OH, এই দেখো, এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো এখানে কার্বন আছে কয়টা, 3টা। আর দেখো হাইড্রোজেনের যে আলোচনা করি, হাইড্রোজেন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই অক্সিজেন কয়টা, 1টা 2টা 3টা। এই যে দেখো, এটা হচ্ছে গ্লিসারিনের আণবিক সংকেত, আর এটা হচ্ছে গ্লিসারিনের গাঠনিক সংকেত। দেখো, গ্লিসারিন হচ্ছে একটা বাণিজ্যিক নাম, এটার কি রাসায়নিক নাম নাই, এটার কি কেমিক্যাল নেম নেই, অবশ্যই আছে। এটার নাম হচ্ছে, দেখো এখানে কিন্তু OH মূলক বিদ্যমান। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে হিস্ট্রি অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব যৌগের ইতিহাসটা আমরা জানবো। ইতিহাসটা জানার মধ্যে এগুলো আমাকে পড়তে হবে, এগুলো জাস্ট আমি তোমাকে বেসিকটা বলে দিচ্ছি, যে এটা কি গ্লিসারিনের তোমার রাসায়নিক নামটা কি, আর হচ্ছে বাণিজ্যিক নামটা কি। বাণিজ্যিক নাম তো গ্লিসারিনই, যে রাসায়নিক নামটা হচ্ছে তোমার, দেখো প্রোপেন, PROPAN, প্রোপেন, TRIOL, এর নাম হচ্ছে প্রোপেন ট্রাইওল। এটা আমরা পরবর্তী যখন অ্যালকোহল নিয়ে আলোচনা করব, তখন আমরা সেটা জানতে পারবো। এখানে যে কার্বন তোমার 3টা ব্যবহার হয়েছে, এজন্য 3টা কার্বন মানে হচ্ছে প্রো। আর এখানে যদি তোমার অ্যালকোহল ব্যবহার হয়েছে 3টা, মানে যেখানে তোমার OH মূলক থেকে সেখানে অল উচ্চারণ হয়, এখানে 3টা হওয়ার কারণে এটা ট্রাইওল, দ্যাটস মিন এটা হচ্ছে প্রোপেন বা প্রোপান ট্রাইওল। এটা হচ্ছে আমাদের গ্লিসারিন। এই গ্লিসারিনটা, এটা বিজ্ঞানী শিলে তিনি 3টা জিনিসের মধ্যে, আঙুর থেকে টার্টারিক অ্যাসিড, আপেল থেকে মেলিক অ্যাসিড, আর হচ্ছে প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন, এটা তিনি আবিষ্কার করেন। আচ্ছা, এটা আমরা জানতে পারলাম। এখন পর্যন্ত আমরা জাস্ট 2টা বিজ্ঞানীর নাম জানতে পারলাম, একটা হচ্ছে ল্যাভুইসিয়ে, একটা হচ্ছে শিলে। আচ্ছা, আমি এটা লিখে রাখি, ল্যাভুইসিয়ে না, লেমেরি, তারপর হচ্ছে শিলে। এখন যে বিজ্ঞানীর নামটা আমরা জানবো, সেটার নাম হচ্ছে বিজ্ঞানী ল্যাভুইসিয়ে। এই ল্যাভুইসিয়ে কি করছে, ল্যাভুইসিয়ে বলতেছে যে আমরা উদ্ভিদের মধ্যে কার্বন আর হচ্ছে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন, এই 3টা উপাদান পাই, CHO, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। এটা আমরা কোথায় পাই, এটা মানে উদ্ভিদের মধ্যে এগুলো পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা, উদ্ভিদ। এর পরবর্তীতে বলতেছে যে এছাড়াও প্রাণীর মধ্যে, এটা ছাড়াও প্রাণীতে CHO ছাড়াও কি কি পাওয়া যায়, সেটা পাওয়া যায় ফসফরাস, নাইট্রোজেন আর হচ্ছে সালফার, এগুলো পাওয়া যায়। তার মানে বিজ্ঞানী ল্যাভুইসিয়ে উদ্ভিদের মধ্যে কি কি উপাদান পাওয়া যায়, প্রাণীর মধ্যে কি কি উপাদান পাওয়া যায়, এটা নিয়ে তিনি আলোচনা করেন বা এটা সর্বপ্রথম বের করেন। এখন পর্যন্ত আমরা 3জন বিজ্ঞানীর 3টা অবদান সম্পর্কে জানতে পারলাম। একটা
আরেকটা হচ্ছে লেমেরি। লেমেরি কি করেছিল, পৃথিবীর সকল পদার্থকে তিনটা ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে খনিজ, উদ্ভিজ আর হচ্ছে প্রাণীজ। আর পরবর্তীতে বিজ্ঞানী শিলে তিনি তিনটা জিনিস আবিষ্কার করেন বা বের করেন, সেটা হচ্ছে আপেলের মধ্যে তিনি মেলিক অ্যাসিড বের করেন, আঙুরের মধ্যে টার্টারিক অ্যাসিড বের করেন, আর প্রাণীজ চর্বি থেকে তিনি গ্লিসারিন বের করেন বা আবিষ্কার করেন। এর পরবর্তীতে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করছে, ল্যাভোইসিয়ে একটা কাজ করছে, তিনি বলতেছেন যে প্রাণীর মধ্যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো ছাড়াও নাইট্রোজেন, ফসফরাস, সালফার থাকবে। আর শুধু উদ্ভিদের মধ্যে কার্বন, হাইড্রোজেন হচ্ছে অক্সিজেন থাকবে। এটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কথা। এখন যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই জৈব যৌগের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী যিনি একটা মতবাদ দিয়েছিলেন। আচ্ছা, ওই বিজ্ঞানীর নামটা আমি লিখছি, আগে তিনটা নাম আমি এখানে আবার লিখে নিই। লেমেরি, তারপর হচ্ছে শিলে, তারপর হচ্ছে ল্যাভোইসিয়ে। দেখো, এখন এগুলো কিন্তু 1800 শতকের আগে তারা এগুলো বের করছে। এখন যে আমি বিজ্ঞানীর নামটা বলবো, তিনি 1815 সালের দিকে, কত সাল, 1815 সাল, এই 1815 সালে তিনি একটা কথা বলেন। কি কথা বলেন, আচ্ছা তিনি এই তিনটাকে, তিনটা হচ্ছে আমাদের বার্জেলিয়াস, বার্জেলিয়াস, বার্জেলিয়াস। আচ্ছা, এই ভার্জিলিয়াস বলতেছে, দেখো এখন আমরা আমাদের টপিকে প্রবেশ করতেছি যে জৈব যৌগের হিস্ট্রি। জৈব যৌগটা আসলে কিভাবে আসলো, জৈব যৌগ আগেকার মানুষ কি মনে করতো, বা 1800 শতকের আগে বা 1800 শতকের মধ্যেও, যে 1815 সালে এই বিজ্ঞানী ভার্জিলিয়াস বলতেছে যে কেবলমাত্র সজীব উপাদান থেকে আমরা জৈব যৌগ পেয়ে থাকি, আর হচ্ছে অজীব বা নির্জীব, এই নির্জীব থেকে আমরা অজৈব যৌগ পেয়ে থাকি। তিনি কি বললেন, তিনি বললেন সজীব থেকে, এই সজীব বস্তু থেকে বা সজীব কোষ থেকে আমরা কি জৈব যৌগ পাই, জৈব যৌগ, আর হচ্ছে নির্জীব, এই নির্জীব কোষ থেকে আমরা পাই অজৈব যৌগ। আচ্ছা, তিনি এটা বলেন। এটার সাথে সাথে তিনি একটা মতামত দিয়েছেন, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। দেখো, ভাইটাল ফোর্স থিওরি, এটাকে বাংলাতে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ। আচ্ছা, এই প্রাণ শক্তি মতবাদ। এখন কথা হচ্ছে, এটা থেকে তোমার কোশ্চেন আসতে পারে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে। এই টাইপের এমসিকিউ আসতে পারে যে প্রাণ শক্তি মতবাদ দিয়েছিলেন কোন বিজ্ঞানী, এটা হলো ভার্জিলিয়াস। অর্থাৎ ভার্জিলিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদটি কোনটি, থিওরিটি কোনটি, সেটা হচ্ছে আমাদের প্রাণ শক্তি মতবাদ। এখন এই প্রাণ শক্তি মতবাদটা কি, প্রাণ শক্তি মতবাদটা হচ্ছে এরকম যে সজীব কোষে এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে আমরা কি বিভিন্ন জৈব যৌগ পেয়ে থাকি। সেটা তিনি বলতেছেন যে সজীব কোষের এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগগুলো পাওয়া যায় বা যৌগ পাওয়া যায়। এটাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। তখনকার সময়ে প্রত্যেকটা বিজ্ঞানী বা তখনকার মানুষ এটাই মনে করে নিয়েছিল যে কেবলমাত্র জৈব যৌগ সজীব কোষ থেকে পাওয়া যায়, এটা নির্জীব কোষ থেকে পাওয়া কখনো পসিবল না। অর্থাৎ জৈব যৌগ আমরা কখনো কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারবো না। তখনকার সময় মানুষ এটাই জানতো। এটাই এই যে প্রাণ শক্তির মতামতের এটাই ভিত্তি ছিল। তখনকার সময়ে একজন বিজ্ঞানী এই মতামতের এগেইনস্টে একটা কথা বলেন না, তিনি জাস্ট প্রুভও করেন, কিন্তু এটা বেশি একটা কাজে লাগে না। তিনি কি করেন, আচ্ছা তিনি যে বলতেছি, ওই তিনি নামটা আমার তো জানা দরকার। তিনি নামটা হচ্ছে, আচ্ছা নামটা জানার আগে আমি জেনে নেই তিনি কি করেছিলেন। তিনি তো ভার্জিলিয়াস 1815 সালের দিকে এই প্রাণ শক্তি মতবাদ দিয়েছিলেন। তিনি বলতেছেন যে এই প্রাণ শক্তি সবকিছু, এটা দিয়ে মূলত প্রাণ শক্তির প্রভাবে, রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে আমরা জৈব যৌগ পেয়ে থাকি। কিন্তু এর এগেইনস্টে একজন বিজ্ঞানী, তিনি চর্বি আর হচ্ছে খাট থেকে, দেখো তিনি চর্বি আর খাট থেকে সাবান তৈরি করে দেখান, যে এই যে চর্বি ও খাট, থেকে সাবান তৈরি করেন। আচ্ছা, সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ার, তিনি এটা তৈরি করেন চর্বি আর খাট থেকে, তিনি সাবান তৈরি করেন। এই সাবান হচ্ছে, সাবানের শ্রেণী হচ্ছে 17H35 আর হচ্ছে CON, এটার নাম হচ্ছে সাবান। এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, দেখো তিনি চর্বি আর খাট থেকে কৃত্রিমভাবে সাবান তৈরি করে দেখান, কিন্তু এই প্রাণ শক্তির মতবাদের ভিত্তি কি ছিল, যে এটা কখনো তৈরি করা যায় না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে
যে 10 জন মানুষ ওইখানে জাস্ট একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, এই টপিকের মধ্যে 7 জন লোক মনে করো মানে এই টপিকের পক্ষে একটা রায় দিল, 7 জন মেনে নিছে, আর বাকি যে 3জনের মধ্যে জাস্ট একজন বলতেছে যে এটা এভাবে না হয়ে এভাবে হইলে ভালো হইতো, বা এটা তিনি এগেইনস্ট একটা কথা বলেন যে এটার বিপরীতে আমি এভাবে করতে পারি। এখন কথা হচ্ছে এই যে 7 জন লোক আর এই যে 3জনের মধ্যে যে একজন লোক, তার কথা কি ওই 7 জনের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ 7 জনের যে মতামতটা দিছে, অর্থাৎ যেখানে তোমার মানে লোক সংখ্যায় প্রায়োরিটিটা দিছে অনেক বেশি, তখন সেটাই অবশ্যই গ্রহণযোগ্য হবে। সেম ভাবে এই প্রাণশক্তি মতামতটা বিজ্ঞানী ভার্জিলিয়াস দিয়েছিল, তখনকার সময় প্রত্যেকে এটা তার কথা মেনে নিয়েছিল, কিন্তু একজন বিজ্ঞানী, সেটা নাম হচ্ছে, বিজ্ঞানীর নাম তো বলি নাই, দেখো বিজ্ঞানীর নামটা কিন্তু সুন্দর, তুমি কিভাবে মনে রাখবা? আচ্ছা, মনে রাখার কারণ হচ্ছে, মনে রাখবে তুমি কিভাবে, দেখো আমরা তো সবাই মাইকেল জ্যাকসনের চিনি। মাইকেল জ্যাকসন একটা সুদর্শন একজন ব্যক্তি, তিনি বাস্তবে কি করতেন, রিয়েল লাইফে তিনি সবসময় কি ক্লিন শেপ করে রাখতেন, নাকি ক্লিন শেপ করে রাখতেন? তো দেখো মাইকেল জ্যাকসন শেপ করে রাখতেন, তার রিয়েল লাইফে কি ক্লিন শেপ করে রাখতেন। তো দেখো মাইকেল ঠিকই আছে, মাইকেল, এরপর শেপ, এই শেপ থেকে শেপ, আর বাস্তব, বাস্তব মানে ইংলিশ কি রিয়েল, তার মানে এই তিনটার একসাথে কম্বিনেশন এরকম হয় মাইকেল শ্যাভ্রিউল। দেখো নাম হচ্ছে মাইকেল, মাইকেল, মাইকেল শ্যাভরি, শ্যাভরিউল। তো মাইকেল তো মাইকেলই, আর শেপ মানে যে শেপ করে রাখেন যেখান থেকে শেপ, আর রিয়েল থেকে রিও, তুমি এভাবে মনে রাখতে পারো। এটা জাস্ট একটা টেকনিক ট্রিক্স, যে মাইকেল শ্যাভরিউল তিনি এই যে ভার্জিলিয়াসের এগেইনস্টে একটা কথা বলেন। কথাটা কি, তিনি চর্বি আর খাট থেকে ডিরেক্ট সাবান তৈরি করে দেখান, কিন্তু তা তখন তার এই কথাটা অনেকে আমলে নেয় নাই, আর এটা কি বলতেছে, কারণ এই কথা তো একটাই, 10 জনের মধ্যে 7 জনের যদি একটা মতামতের পক্ষে রায় দেয় আর বাকি 3জন যদি এর বিরুদ্ধে রায় দেয়, এটা কোনো কিছু হবে না। সেইভাবে এই যে ভার্জিলিয়াসের মতামত তখন গ্রহণযোগ্য হয়েছিল, আর এই যে মাইকেল শ্যাভরিউল তিনি এটা দিয়েছিলেন 1816 সালের দিকে, 1 বছর পরে, কিন্তু এটা তখন আর গ্রহণযোগ্যতা পাই নাই। আচ্ছা, এখন যেটা আমরা পড়ব, এখন যেটা পড়ব ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব যৌগের জনক কাকে বলা হয়। এই জৈব যৌগটা মানে আসলে কি কৃত্রিমভাবে কি জৈব যৌগ প্রস্তুত করা যায় কিনা। দেখো অনিচ্ছাকৃতভাবে একজন বিজ্ঞানী তিনি এটা পৃথিবীতে সর্বপ্রথম তৈরি করেন, অনিচ্ছাকৃতভাবে একটা কৃত্রিম জৈব যৌগ। বিজ্ঞানীটা হচ্ছে আমাদের মানে খুবই পরিচিত একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার বা হোলার, যেভাবে তুমি বলতে পারো। এটা তোমার এক একজন একইভাবে বলে, মানে বাংলাতে কনভার্ট করলে নামটা হোলারও হয় বোলারও হয়। ফ্রেডরিক, এরকম ইংলিশ হচ্ছে এরকম FRIDRICHWSLER, ঠিক আছে। এটার উচ্চারণটা ফ্রেডরিক ভোলারও হয় হোলারও হয়, তোমার যেটা ইচ্ছা তুমি এটাই উচ্চারণ করতে পারো। এই বিজ্ঞানী তিনি 1828 সালে, এই 1828 সালে তিনি কি করেন, তিনি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে লেড সায়ানাইড, দেখো দুইটা যৌবনের, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে লেড সায়ানাইড PbCnO, লেড সায়ানাইড। তে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে লেড সায়ানাইড, এই বিক্রিয়াটা, এই দুইটা যৌগ নেন, এই দুইটা যৌগ নেন, দুইটা যৌগ নেওয়ার পরে এটার মধ্যে রিঅ্যাকশন হয়। কি রিঅ্যাকশন হয়, ধরো এটাকে বাংলায় আমরা এরকম পাই, এটাকে NH4+Cl মাইনাস, আর হচ্ছে Pb2+, আর হচ্ছে CnO, এটা মাইনাস, এটা যদি এরকম হচ্ছে NH4+ প্লাস হচ্ছে Cl মাইনাস, আর হচ্ছে Pb2+, আর প্লাস হচ্ছে CnO মাইনাস। আচ্ছা, তখন এই প্লাস এই মাইনাসের সাথে বিক্রিয়া ঘটাবে, এই মাইনাস এই প্লাসের সাথে বিক্রিয়া ঘটাবে, এইটার সাথে বিক্রিয়া ঘটায় তোমার তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড, আর তোমার ক্লোরিন আর হচ্ছে লেড, এই দুইটা একসাথে বিক্রিয়া ঘটাইয়া তৈরি করবে লেড PbCl2, লেড ক্লোরাইড। দেখো অ্যামোনিয়াম সায়ানাইড আর হচ্ছে লেড ক্লোরাইড, এই দুইটা উৎপত্তি নিপাত, এই দুইটা বিক্রিয়া একসাথে বিক্রিয়া ঘটায়। আচ্ছা, বিক্রিয়াটা আমি আগে লিখে দিই সুন্দরভাবে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে ফ্রেডরিক ভোলারের বিক্রিয়াটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে লেড সায়ানাইড, এই দুইটা একসাথে বিক্রিয়া ঘটায় তৈরি করে লেড ক্লোরাইড PbCl2 প্লাস হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। আচ্ছা, এটা সমীকরণ করলে এরকম হয়, এখানটা এখানে জাস্ট সমীকরণ দেখে সকলে ঠিকই আছে।
এইটা তিনি মানে বিজ্ঞানী ফেডরিকো হোলার একটা গবেষণাগারে বসে বিভিন্ন কাজ করতেছেন, কাজ করার মধ্যে তিনি এই বিক্রিয়াটা ঘটান। বিক্রিয়াটা ঘটানোর পরে এই দুটো উৎপাদ পান, তখন উৎপাদ থেকে এটাকে তিনি আলাদা করেন। এটা একটা অজৈব যৌগ, মনে রাখবা এটা কিন্তু একটা অজৈব যৌগ। আমাদের আরেকটা ক্লাস হবে যখন কার্বন আর হাইড্রোজেন, কার্বন নাইট্রোজেন এগুলো থাকা সত্ত্বেও কেন এটা অজৈব যৌগ হলো, এর পরবর্তীতে কার্বন আর হাইড্রোজেন নাই তবু এটা জৈব যৌগ কেন হলো, ওগুলো আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এটা একটা অজৈব যৌগ, এটা তিনি জানতেন, এটা জানি আমরা অজৈব যৌগ। তখন তিনি এটাকে তাপ দেন। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে একটা জিনিস তৈরি হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে NH2 H2N CO NH2। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগ ইউরিয়া। ইউরিয়া কিন্তু একটা জৈব যৌগ। দেখো এই অ্যামোনিয়াম সায়ানাইডকে, এটা একটা অজৈব যৌগ, এটাকে তাপ দেওয়ার কারণে ল্যাবরেটরিতে আমরা কৃত্রিমভাবে আমরা সর্বপ্রথম যে জৈব যৌগটা পেলাম সেটা হচ্ছে আমাদের ইউরিয়া। অর্থাৎ এই ইউরিয়াই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ, সেটা হচ্ছে জাস্ট কৃত্রিমভাবে অর্থাৎ ল্যাবরেটরিতে। এটা থেকে তোমার এমসিকিউ আসতে পারে। কি টাইপের এমসিকিউ আসতে পারে? যে পৃথিবীতে সর্বপ্রথম কৃত্রিমভাবে আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? ইউরিয়া, জাস্ট ইউরিয়া। ইউরিয়ার সঙ্গে কি এরকম H2NCO NH2, এটা হচ্ছে আমাদের ইউরিয়া। এটাই ফ্রেডরিক হোলার সর্বপ্রথম অনিচ্ছাকৃতভাবে ল্যাবরেটরিতে এটা আবিষ্কার করেন। এজন্য এই ফ্রেডরিক হোলারকে বলা হয় জৈব যৌগের জনক। জৈব যৌগ তোমার সজীব থেকে পাওয়া যায়, এটা আমরা জানি, কিন্তু কৃত্রিমভাবে যে তৈরি করা যায় এটা তো আমরা আগে জানতাম না। যেরকম বার্জিলিয়াস প্রাণশক্তির মতামত দিয়েছিল, ওইটার ভিত্তিতে শুধু আমরা এটাই জানতে পারতাম যে জৈব যৌগ থেকে সজীব উপাদান থেকে শুধু জৈব যৌগ পাওয়া যায়। কিন্তু তিনি কি করলেন? তিনি অজৈব উপাদান থেকে কিভাবে জৈব যৌগ প্রস্তুত করা যায় এটা তিনি বের করে দেখালেন। এজন্য এই ফ্রেডরিক হোলারকে জৈব যৌগের জনক বলা হয়। আচ্ছা, এবার আমরা জানতে পারলাম যে তিনি এটা বের করেন। এর পরবর্তী তোমার আরেকজন বিজ্ঞানী ইউরিয়া আবিষ্কার করেন, সেটার নাম হচ্ছে বিজ্ঞানী রাউলি। রাউলি, এই রাউলি তিনি মূত্রকে সংশ্লেষণ করে, সংশ্লেষণ 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 করে ইউরিয়া আবিষ্কার করেন। তিনি কিন্তু ইউরিয়া আবিষ্কার করেন, কিন্তু তার আগে আবিষ্কার করেছিল কে? ফ্রেডরিক হোলার। ফ্রেডরিক হোলার। আচ্ছা, আমরা কয়টা বিজ্ঞানীর নাম এখানে তো আরেকটা নাম ছিল, সেটার নাম হচ্ছে সেটার নাম প্রথম কি বলেছিলাম? রাউলি। তো এখানে লেমেরি, শিলে, ল্যাবুইসিয়ে, আরেকটা যেটা তোমার প্রাণশক্তি মতামত দিয়েছিল, এটা আমরা লিখে দিই এখানে সবকিছু, পরে এটা একসাথে করি। দেখো, আচ্ছা এটা পরে লিখি। দেখো, রাউলি হচ্ছে তোমার মূত্র সংশ্লেষণ করে তিনি ইউরিয়া আবিষ্কার করেন। এর পরবর্তী তোমার 1800 কত সালের দিকে, 1800 মেবি 1845 সাল। দেখো 1845 সালের দিকে একজন বিজ্ঞানী, 1845 সাল, 1845 সালের দিকে একজন বিজ্ঞানী, তিনি দেখুন তিনি কি করেছিলেন, বিজ্ঞানীর নাম ছিল তোমার হারমান হারমান কুলবে। হারমান কুলবে 1845 সালের দিকে হারমান কুলবে তিনি তিনি কি করেন, তিনি একটা জিনিস আবিষ্কার করেন, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেন, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড আবিষ্কার করেন। এই হারমান কুলবে তোমার তিনি ডিরেক্ট দেখান যে কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই তিনটা উপাদান থেকে একটি জটিল যৌগ ইউরিয়া, জটিল যৌগ সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা যায়। অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা যায় CH3COOH। এটা তিনি প্রথমে তৈরি করেন 1845 সালের দিকে হারমান কুলবে। পরিষ্কার করলো কুলবে, তিনি কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন এই তিনটা সমন্বয়ে ডিরেক্টলি তিনি কি করেন, একটা জটিল যৌগ অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন। এখন দেখো এই যে প্রাণ শক্তির মতামতটা কিন্তু আস্তে আস্তে তোমার ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে, কারণ বিজ্ঞানী তোমার ফ্রেডরিক বোলার ইউরিয়া তৈরি করতেছে, তারপরে হইতেছে রাউলি মূত্র সংশ্লেষণ করে আবার ইউরিয়া তৈরি করলো, আবার 1845 সালে সরি এটা 1885 না 1845 দিকে হারমান কুলবে তিনি আবার কি করতেছেন, তিনি আবার ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছেন। এরপরে 1856 সালের দিকে 1856 দিকে বিজ্ঞানী রাউলি রাউলি এই বিজ্ঞানী রাউলি তিনি কি করেন, তিনি মিথেন আর হচ্ছে ইথিলিন গ্যাস তৈরি করেন।
দেখো মিথেন, বিজ্ঞানী রাউলি আছে, মুছে দিই। রাউলি, রাউলি কি তৈরি করতেছে? রাউলি হচ্ছে মিথেন, মিথেন আর হচ্ছে ইথিলিন গ্যাস। ইথিলিন গ্যাস, এই মিথেনের সংকেত হচ্ছে তোমার CH4 আর ইথিলিন গ্যাস হচ্ছে C2H2। এগুলো কিন্তু আমরা পরে আলোচনা করব। এগুলো হচ্ছে অ্যালকেনের সদস্য, এটা হচ্ছে অ্যালকিনের সদস্য, এটা হচ্ছে ইথিন বা ইথিলিন গ্যাস, আর হচ্ছে মিথেন। এগুলো তিনি আবিষ্কার করেন কত সালে? 1856 সালের দিকে বিজ্ঞানী রাউলি এই মিথেন আর ইথিলিন গ্যাস আবিষ্কার করেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই জৈব যৌগ। কিন্তু আগে কি ধারণা ছিল? যে পৃথিবীতে কেবলমাত্র সজীব উপাদান থেকে জৈব যৌগ পাওয়া যায়, অজৈব থেকে বা নির্জীব উপাদান থেকে পাওয়া যায় না, অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা প্রস্তুত করতে পারবো না। কিন্তু দেখো বিজ্ঞানী ফ্রেডরিক হোলারের পরে বিজ্ঞানী তোমার রাউলি, তারপর হইতেছে বিজ্ঞানী কুলবে, হারমান কুলবে, তারা কি করতেছেন? তারা বিভিন্ন ধরনের মানে জৈব যৌগ তারা কি করতেছেন? তৈরি করতেছেন। এরপরে লাস্ট দেখো, আজকে লাস্ট আরেকটা বিজ্ঞানী, সেটা হইতেছে কেকুলে ও কুপার। কেকুলে, কেকুলে ও কুপার, কেকুলে ও কুপার। আচ্ছা, এই দুইজন বিজ্ঞানী কি করেন জানো? এই দুইজন বিজ্ঞানী কেটিনেশন, কেটিনেশন, CATNA, কেটিনেশন মানে কার্বনের কেটিনেশন আবিষ্কার করেন। কেটিনেশন মানে কি? দেখো কার্বন এরকম একটা যৌগ বা এরকম, সরি, কার্বন এরকম একটা মৌল যা তোমার, দেখো এই কার্বনের কিন্তু 4টা হাত খালি থাকে, মানে শেষ কক্ষপথে চতুর্যুক্ততা বলা হয় যাকে। এই তোমার শেষ কক্ষপথে তোমার 4টা হাত খালি থাকে, সে 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, এই কার্বন তোমার একটা আরেকটার সাথে এরকম যুক্ত হতে পারে, একটা আরেকটার সাথে এরকম যুক্ত হয়ে যা তোমার তৈরি করে, বেশি গলনা তৈরি করে, যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হয় কেটিনেশন। আর এটা প্রথম আবিষ্কার করেন কেকুলে আর হচ্ছে কুপার, এই দুইজন বিজ্ঞানী। এখন পৃথিবীতে কিন্তু আমরা দেখো ফ্রেডরিক হোলারের পরে যে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা যায় এটা আমরা জানতে পারলাম। তারপর আরো বিভিন্ন ধরনের এরকম কেটিনেশন, তারপরে সমানতা, সমানুকরণ, বন্ধন প্রকৃতি, এগুলোর সাহায্যে যে জৈব যৌগের যে প্রাচুর্যতা, পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা যে অনেক বেশি, এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কিন্তু তোমার অনেক বেশি। কিরকম বেশি? পৃথিবীতে কিন্তু জৈব যৌগের সংখ্যা প্রায় হচ্ছে 9 মিলিয়ন। বুঝতে পারতেছো? 9 মিলিয়ন, কিন্তু 9 মিলিয়ন। 9 মিলিয়ন মানে কি? আমরা জানি কি 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কি 10 লাখ, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। 9 মিলিয়ন মানে কি 90 লাখ, বুঝছে? 90 লাখ। অর্থাৎ পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এই 80 থেকে 90 লাখ, 90 লাখের কাছাকাছি। আর অজৈব যৌগের সংখ্যা জাস্ট মাত্র 1 মিলিয়ন, 1 মিলিয়ন, অর্থাৎ 1 থেকে 10 লাখ। দেখো পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি? কেন 9 মিলিয়ন? কেন? ঠিক আছে, বেশি হওয়ার কারণ হচ্ছে, কয়েকটা কারণ হচ্ছে। একটা হলো এই যে কার্বনের কেটিনেশন, এই কেটিনেশন, 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 তারপর হচ্ছে বন্ধন প্রকৃতি আছে, বন্ধন প্রকৃতি, কার্বনের বন্ধন প্রকৃতি, বন্ধন প্রকৃতি, তারপর হচ্ছে তোমার সমানতা আছে, সমানতা, সমানতা আছে, সংকরায়ন আছে, সংকরায়ন, সংকরায়ন আছে। এগুলোর কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। কেবলমাত্র এখানে যে কার্বন যে যৌগটা, এই কার্বনের মধ্যে এই ক্যাটিনেশন, বন্ধন প্রকৃতি, সমানতা, সংকরায়ন, এগুলো থাকার কারণে, ভালোভাবে থাকার কারণে এই জন্য পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 থেকে 90 লাখের মতো, আর অজৈব যৌগের সংখ্যা জাস্ট মাত্র 1 লাখের মতো। আচ্ছা, তো এভাবেই আমাদের এই জৈব যৌগের জৈব যৌগটা আসলো, মানে কাদের কাদের অবদান ছিল, কৃত্রিমভাবে যে জৈব যৌগ তৈরি করা যায় এটা সর্বপ্রথম তোমার কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো, এটাই আজকে আমরা আলোচনা করলাম। এখান থেকে জাস্ট দুইটা দুইটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই প্রাণ শক্তি মতামত কে দিয়েছিলেন? বিজ্ঞানী বার্জিলিয়াস 1815 সালের দিকে। আর হচ্ছে কৃত্রিমভাবে পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সংখ্যাটা তোমরা জেনে নিবা, H2NCO, এটা হচ্ছে ইউরিয়ার সংখ্যাটা জেনে নিবা। এছাড়াও যদি আমি একটা সামারি করি যে কোন কোন বিজ্ঞানী, শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা কোন কোন বিজ্ঞানীর নাম বললাম, সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা বিজ্ঞানী লেমেরিয়ার কথা বলেছি। লেমেরি খনিজ, মানে পৃথিবীতে প্রত্যেকটা পদার্থকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে খনিজ, একটা হচ্ছে উদ্ভিজ, একটা হলো প্রাণীজ। তারপরে বিজ্ঞানী শিলে, এই বিজ্ঞানী শিলে তিনি কি করতেছেন? আপেল থেকে মেলিক অ্যাসিড, আঙুর থেকে টার্টারিক অ্যাসিড, তারপরে হচ্ছে প্রাণীজ শরীর থেকে গ্লিসারিন, এখন টার্টারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, গ্লিসারিন, এর প্রত্যেকটা সংকেত তোমার জানা দরকার। আমি জাস্ট লিখে দিয়েছি, ওখান থেকে জাস্ট জেনে নিবা। এগুলো ডিটেইলস আমরা পরবর্তীতে আলোচনা করব। এর পরবর্তীতে বিজ্ঞানী ল্যাবুইসিয়ে, এই ল্যাবুইসিয়ে কি করতেছে? ল্যাবুইসিয়ে বলতেছে যে প্রাণীর মধ্যে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া আর কি কি উপাদান থাকতে পারে? নাইট্রোজেন,
ফসফরাস, সালফার এগুলো থাকতে পারে। এছাড়া উদ্ভিদের মধ্যে জাস্ট কি কি থাকবে, কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। এর পরবর্তীতে তোমার যদি আমি প্রাণশক্তি মতামত নিয়ে আলোচনা করি, বিজ্ঞানী ভার্জিলিয়াস তিনি প্রাণশক্তি মতামত দিয়েছিলেন। আর এগেনস্টে একজন বিজ্ঞানী তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি অ্যাসিড ক্ষার আর হচ্ছে ক্ষার থেকে, ক্ষার আর চর্বি থেকে তিনি কি করেন, সাবান তৈরি করেন, সোডিয়াম স্টিয়ারেট তৈরি করেন। এটা হচ্ছে C17H35 COON, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম বা সোডিয়াম লবণের সোডিয়াম স্টিয়ারেট তিনি এটা সর্বপ্রথম আবিষ্কার করেন। আবিষ্কার করে তিনি জাস্ট ভার্জিলিয়াসের বিরুদ্ধে জাস্ট একটা কথা বলেন, যে তিনি তো বলতেছেন যে প্রাণশক্তি মতামত সব কিছু, তিনি জাস্ট এর বিরুদ্ধে একটা জাস্ট কথা বলেন যে না, এর স্যার আমরা এটা তৈরি করতে পারি, কিন্তু তার এটা বেশি একটা গ্রহণযোগ্যতা পায় নাই। সেই বিজ্ঞানীর নাম কি ছিল, মাইকেল শেফড্রিল বিজ্ঞানীর নাম ছিল। এর পরবর্তীতে আমরা 1828 সালের দিকে ফ্রেডরিক হোলার তিনি কি করেন, অ্যামোনিয়াম ক্লোরাইড, লেড সায়ানাইড এই দুটি একসাথে বিক্রিয়া ঘটান। বিক্রিয়া ঘটানোর পরে তিনি লেড ক্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড পান। আর অ্যামোনিয়াম সায়ানাইডটা কি করেন, অ্যামোনিয়াম সায়ানাইড তিনি তাপ দেন, তাপ দেওয়ার পরে তিনি কি পান, ইউরিয়া পান। আর এটি হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কৃত কৃত্রিম জৈব যৌগ। এর পরবর্তীতে আরো বিভিন্ন বিজ্ঞানীদের অবদান ছিল। বিজ্ঞানী রাউলি ছিল, বিজ্ঞানী বিজ্ঞানী কি ছিল, বিজ্ঞানী কুলবে ছিল। এরপরে বিজ্ঞানী যেরকম নাম ছিল হচ্ছে কেকুলে আর হচ্ছে কুপার, তারা বিভিন্ন ধরনের জৈব যৌগ আবিষ্কার করেন। কুপার তো কেটিনেশন আবিষ্কার করেন। এইভাবে মূলত আমরা জৈব যৌগটা পেয়ে থাকি। আর এটি হচ্ছে আমাদের মূলত জৈব যৌগের ইতিহাস বা হিস্ট্রি অফ অর্গানিক কেমিস্ট্রি, যে জৈব যৌগ আসলে মূলত যে কৃত্রিমভাবে তৈরি করা যায়, এটা কিভাবে আসলো, এটি জাস্ট আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই, যে কিভাবে জৈব যৌগের জৈব যৌগ আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারি। এটা জাস্ট কোন বিজ্ঞানী বলেছেন, কখন বলেছেন, কিভাবে বলেছেন, কোন বিক্রিয়ার সাহায্যে এটা আমরা পেলাম, এটা জাস্ট আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে জৈব যৌগের ইতিহাস নিয়ে আলোচনা করলাম। এর আরো অনেক ইতিহাস আছে, তোমরা পরবর্তীতে উচ্চতর জ্ঞান যখন তোমরা অর্জন করবা, তখন তোমরা সেটা নিজেরাই জানতে পারবা। সো আমাদের আজকে ক্লাস এতটুকুই। পরবর্তীতে আমরা জৈব যৌগ নিয়ে আরো বিভিন্ন ধরনের টপিকের উপরে বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। জৈব যৌগের নামকরণ আছে, সমানতা আছে, সমানুকরণ আছে, এরপরে সংকরায়ন আছে, বন্ধন প্রকৃতি, অনেকগুলো টপিক আছে। মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো থাকা সত্ত্বেও কেন জৈব যৌগ নয়, এগুলো আছে তবু সে কেন, আচ্ছা এগুলো নাই তবু সে কেন জৈব যৌগ, এই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামীতে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো, ক্লাসটা করো, নোট করো, জাস্ট এতটুকুই এনাফ। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।